বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। এটি আমাদের সিপিসির ২য় ভিডিও। যারা ঘরে বসে বার কাউন্সিলের প্রস্তুতি নিতে চাচ্ছেন, কোনো কোচিং সেন্টারে জয়েন করেননি বিভিন্ন কারণবশত, তাদের জন্যই আমাদের জাস্ট শর্টকাট কিছু প্রস্তুতি, যাতে আপনি এই সেকশনগুলো, এই জিনিসটা অন্তত পড়ে যাবেন, বাকিগুলো পড়েন বা না পড়েন। ডেসক্রিপশনে আমি ১ম ভিডিওটা দিয়ে দিব, সেটাও আপনারা দেখে নিবেন। এটা হচ্ছে আমাদের ২য় ভিডিও। আর যারাই আমাদের যে কোর্সটা চলতেছে অংশগ্রহণ করতে চান, আপনারা চাইলে অংশগ্রহণ করতে পারবেন। তো ১ম যেই আমাদের কোর্স ছিল, সেখানে আমরা সিপিসিটা পড়ার বিভিন্ন কার্যপদ্ধতি আলোচনা করেছি। তার মধ্যে আমরা দেখিয়েছি আপনি যখন সিপিসিটা পড়বেন, কিছুটা এই ধারাবাহিকতায় পড়বেন। অর্থাৎ ১ থেকে ৮ নাম্বার পর্যন্ত এটাতে আপনার অত কিছু পড়ার দরকার নাই। এটা প্রাথমিক আলোচনা করে ২ নাম্বারের ডেফিনিশন আছে, গুরুত্বপূর্ণ কিছু সেগুলা পড়বেন আর ৬ নাম্বারটা পড়বেন। যথেষ্ট, অন্য কিছু আপনার আপাতত দরকার নাই। তারপর আপনি যখন একটা স্যুট দাখিল করেন, আমরা ১ম ভিডিওতে স্যুট ইন জেনারেল নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, সেখানে সেটা পাবেন। আর যখনই আমরা একটা স্যুট দাখিল করব, স্পেশাল কিছু ব্যক্তি থাকবে যাদের বিষয়ে আমরা আলোচনা করব, যে স্পেশাল ব্যক্তিদের বিরুদ্ধে, যেমন সরকার, বিদেশি নাগরিকের বিরুদ্ধে স্যুটটা দাখিল যদি করা হয়, সেক্ষেত্রে কি, কি জিনিস লাগবে, ডিক্রি জারি সংক্রান্ত বিষয়টা। আর আমাদের ৩য় ভিডিওতে আমরা এই যে কমিশন, এটা ছাড়া এডিআর, রিসিভার নিয়োগ, এই সংক্রান্ত বিষয় আমরা আলোচনা করব। তো আশা করি আপনারা ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখবেন, তাহলে উপকৃত হবেন ইনশাআল্লাহ। আর দেরি না করে তাহলে আপনি ১ম ভিডিওটা দেখে নেবেন, আজকে ২য়টা, কালকে আমরা ৩য় অংশে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আজকের অংশের আমাদের যে মূল বিষয় সেটা হচ্ছে যে ৭৯ থেকে আমরা শুরু করব। যদি আপনার বিবাদী বা সরকার যদি কোনো মামলা করে, তাহলে মামলার টাইটেল বা হেডিংটা কি হবে? বাদী বিবাদী। তো বলতেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার হবে। জাস্ট এতটুকুই, এটা মনে রাখারও দরকার নাই। আপনার জন্য গুরুত্বপূর্ণ ৮০ নাম্বার সেকশন, একদম কয়েকটা টাইম লিমিট আছে, যত্ন সহকারে মুখস্থ রাখবেন। নরমাল কথা হচ্ছে, সরকার অথবা সরকারি কর্মকর্তা যারা অফিসিয়াল ক্যাপাসিটিতে কাজ করে, এদের বিরুদ্ধে যদি আপনি কোনো সিভিল লিটিগেশন করতে চান, ২ মাসের একটা নোটিশ দিবেন। এখন এই ২ মাসের নোটিশ শেষ হওয়ার পরেই আপনি মামলাটা করতে পারবেন। এটা হচ্ছে ১ম রুল। ২য় বলতেছে নোটিশটা কাকে দিবেন? তো এখানে বলতেছে সচিবকে দিবেন, অথবা আপনি জেলা কালেক্টর মানে ডিসি সাহেব যাদেরকে আমরা বলি, তাদের বরাবর দিবেন। তাহলে সচিব, জেলা কালেক্টর। আর যদি আপনার মামলাটা রেলওয়ে সংক্রান্ত হয়, তাহলে রেলওয়ে ম্যানেজার। তাহলে সচিব, জেলা কালেক্টর, রেলওয়ে ম্যানেজার। আর যদি আপনি কোনো সরকারি কর্মকর্তার অফিসিয়াল ক্যাপাসিটিতে যদি মামলাগুলো করতে চান তার বিরুদ্ধে, তাহলে উনি যেখানে কাজ করতেছে সেই অফিসে আপনি নোটিশটা দিবেন। এখন নোটিশে কি, কি থাকবে? নোটিশে কথা হচ্ছে মামলার কারণটা কি? আর আপনার নাম, ঠিকানা, আর আপনি কি প্রতিকার চান, এইগুলো লিখে একটা নোটিশ তাকে দিয়ে দিবেন। এখন কথা হচ্ছে, যদি আপনি নোটিশ না দিয়ে যদি কোনোভাবে মামলাটা গৃহীত হয়ে যায় এবং গৃহীত হওয়ার পরে সরকার নোটিশ পাওয়ার পরে আপোস করে, তাহলে আপনি যে আদালতে মামলা করলেন, কোর্ট ফি বিভিন্ন প্রকার কিছু দিলেন, আপনি মামলার কস্টটা পাবেন না। এটা মনে রাখবেন। আর যদি এরকম কোনো মামলা হয়েও যায়, তাহলে আদালতকে বলতেছে সর্বনিম্ন ৩ মাস সরকারকে সময় দিতে হবে জবাব দাখিলের জন্য। তাহলে ৮০ নাম্বারটা মনে রাখবেন, ২ মাসের নোটিশ দিবেন। নোটিশ না দিয়ে মামলা হয়ে গেলে ৩ মাসের সরকার সময় পাবে এট লিস্ট মামলা দাখিল করার জন্য। নোটিশে কি, কি থাকবে? আপনার নাম, ঠিকানা, মামলার কারণ, কি প্রতিকার চাচ্ছেন। নোটিশটা কার বরাবর পাঠাবেন? সচিব, জেলা কালেক্টর, অথবা পাঠাবেন রেলওয়ে যদি হয়, রেলওয়ে ম্যানেজার বরাবর। সিম্পল দ্যাট, এতটুকুই, আর কিছু পড়তে হবে না ৮০ থেকে। ৮১ নাম্বারটা জাস্ট একটু হেডিংটা মনে রাখবেন, যে ৮১ নাম্বারে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা হইলে তাকে গ্রেফতার করা যাবে না, তার সম্পত্তি কুপ করা যাবে না, ডিক্রি জারি ছাড়া। অর্থাৎ যদি ডিক্রি জারি সংক্রান্ত হয় তখনই গ্রেফতার করা যাবে, সম্পত্তি কুপ করা যাবে। এটা ছাড়া নরমাল মামলা চলাকালীন সময় তাকে গ্রেফতার করা যাবে না, তার সম্পত্তি কুপ করা যাবে না, এবং উনি সশরীরে আদালতে হাজির হওয়ার প্রয়োজন নেই যদি আদালত সন্তুষ্ট হয়। এতটুকুই যথেষ্ট, আর কিচ্ছু মাথায় নেওয়ার দরকার নেই। গ্রেফতার করা যাবে না, সম্পত্তি কুপ করা যাবে না, সশরীরে হাজির হওয়ার প্রয়োজন নাই। সেকশন 81। সেকশন 82 বলে ডিক্রিটা আপনি পাইলেন, ডিক্রি জারির পদ্ধতি। তো এখানে বলতেছে, বিচারককে বলতেছে যে আপনি কি করবেন, ওই ডিক্রিতে একটা সময়সীমা দিবেন। ওই সময়সীমার মধ্যে ডিক্রিটা স্যাটিসফাইড হবে। মানে ডিক্রিতে যে পরিমাণ দাবি আপনার, সেটা সরকার দিয়ে দিবে। যদি না দেয়, তাহলে বলতেছে আদালতকে আপনি অবহিত করবেন, আদালত সরকারকে অবহিত করবে। ওই অবহিত করার পর থেকে ৩ মাসের মধ্যে যদি না করে, তখন আপনি নরমাল ডিক্রি জারি করাইতে পারবেন। তাহলে ৮০ তে ৮১, ৮২ এটাই জাস্ট, আর কিছু পড়ার আপনার দরকার কিন্তু নাই এমসিকিউ পরিপ্রেক্ষিতে। এখন আসি আমরা ৮৩। এখন বিদেশি নাগরিকের মামলা। যারা বিদেশি নাগরিক তারা বাংলাদেশে মামলাটা করতে পারবে কিনা?
তো এখানে বলা হয় এলিয়েন এনিমি মানে হচ্ছে যেই সমস্ত দেশ বাংলাদেশের শত্রু দেশ, এই সমস্ত দেশের নাগরিক সরাসরি মামলা করতে পারবে না, সরকারের অনুমতি নিয়ে মামলা করতে হবে। আর যদি এলিয়েন ফ্রেন্ড হয় তাহলে তারা সরাসরি বাংলাদেশের নাগরিকের মতো মামলা করতে পারবে। তাহলে শুধু সেকশনটা মনে রাখবেন, ৮৩ বন্ধু হইলে সরাসরি, শত্রু হইলে অনুমতি নিয়ে। ৮৪ তে বলতেছে বিদেশি রাষ্ট্র মামলা করতে পারবে কিনা। তো বিদেশি রাষ্ট্র মামলা করার প্রধান শর্ত হচ্ছে সেই রাষ্ট্রটাকে বাংলাদেশের স্বীকৃতি থাকতে হবে। যেমন ইসরায়েল বাংলাদেশের স্বীকৃত রাষ্ট্র না, তাই ইসরায়েল বাংলাদেশে এসে কোনো মামলা করতে পারবে না। আর এখানে আরো ২ টা কন্ডিশন হচ্ছে, এই যে বিদেশি রাষ্ট্র মামলাটা করবে এটা তাদের কোনো প্রাইভেট রাইট সংক্রান্ত করতে হবে যেটা তাদের উপর ভেস্টেড করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে অথবা পাবলিক অফিসারের পাবলিক ক্যাপাসিটিতে, এই ২ টা জিনিস। আর বলা হচ্ছে এখানে এই যে বিদেশি রাষ্ট্রটা বাংলাদেশ কর্তৃক রেকগনাইজ কিনা এটা দেখার দায়িত্ব বিচারকের, জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট। তো এটার সাথে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সাক্ষ্য আইনের আপনারা ৫৭ নম্বর একটা ধারা পাবেন, এটাকে একটু জাস্ট মিলিয়ে পড়বেন। সেখানে ১১টা কারণ আছে যেগুলো জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট। এর মধ্যে দেশের আইন, যুদ্ধের আইন, সংসদ মানে হচ্ছে বাংলাদেশের আইনগুলো সম্পর্কে, যুদ্ধের আইনবিধি সম্পর্কে, সংসদ সম্পর্কে, আইন কোথায় পাস হয়, এটা ছাড়া যাবতীয় সিল সম্পর্কে, সরকারি গেজেটেড কর্মকর্তার নাম পদবিধি সম্পর্কে, এটা ছাড়া যেই দেশগুলো বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশের পদ পদবি, তাদের যেই ফ্ল্যাগ আছে, এটা ছাড়া সময়, টাইম জোন, মহাদেশ, বাংলাদেশের সীমানা এবং কোন রাষ্ট্রের সাথে বাংলাদেশের শত্রুতা আছে, আর বিচারকের যাবতীয় নাম পদবি এবং সড়ক ও জলপথের বিধি, এগুলো দায়িত্ব হচ্ছে বিচারকের। সাক্ষ্য আইনের ৫৭ ধারাটা খুবই গুরুত্বপূর্ণ, একসাথে মিলিয়ে পড়ে নেবেন তাহলে ইজি হয়ে যাবে। ৮৬ নাম্বার সেকশনে যে বিদেশি শাসকের বিরুদ্ধে অর্থাৎ বিদেশি রাষ্ট্রনায়কের বিরুদ্ধে আপনি মামলা করতে পারবেন কিনা। নরমাল কথা হচ্ছে নরমালি পারবেন না। সরকারের যদি সম্মতি দেয় তখন সচিব কর্তৃক স্বাক্ষরিত অনুমতিপত্রের মাধ্যমে মামলাটা করতে পারবেন। আর 86 এর হচ্ছে ডিপ্লোম্যাট বা কূটনীতিক যারা আছেন এদের বিরুদ্ধে নরমালি আপনি মামলা করা পারবেন না, মামলা করতেই পারবেন না। ৩ টি কারণে করতে পারবেন। একটা হচ্ছে এরা যদি ওদের দেশের রাষ্ট্রীয় ছাড়া ব্যক্তিগতভাবে যদি কোনো সম্পত্তি দখল করা হয় তাহলে করতে পারবেন। ব্যক্তিগতভাবে যদি কোনো এক্সিকিউটর হয়, সাকসেসর হয় তাহলে করতে পারবেন। ব্যক্তিগতভাবে যদি কোনো পেশা বা বাণিজ্যের সাথে যুক্ত থাকে তবেই করতে পারবেন। তাই এই ৩ টা একটু মনে রাখবেন। মামলা করতে পারবেন না, ৩ টা কারণে করতে পারবেন। সম্পত্তি দখলে থাকলে, তারা যদি কোনো এক্সিকিউটরও হয়, উত্তরাধিকারী হয়, অথবা প্রফেশনাল অথবা কমার্শিয়াল কাজে যদি জড়িত থাকে। আর ৮৭ হচ্ছে বিদেশিরা রাষ্ট্রের ওই দেশের নামের বিরুদ্ধে মামলাটা চলবে, তবে সরকার চাইলে তাদের এজেন্ট বা অন্য কোনো নামে মামলাটা চালাইতে পারে। সিম্পল দ্যাট, এই জিনিসটা গুরুত্বপূর্ণ। আর সর্বশেষ হচ্ছে ৮৮ নাম্বারটা, এটা একটু সময় নিয়ে পড়তে হবে। ৮৮ নাম্বার সেকশন, এখানে বলতেছে ইন্টারপ্লিডেড স্যুট মানে হচ্ছে স্বার্থবিহীন মামলা। এটা একটা আমরা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই তাহলে খুব সহজে বুঝবেন। ধরেন যে এই একটা হচ্ছে সম্পত্তি যেটা এ ব্যক্তির দখলে ছিল, মালিকানায় ছিল। উনি সি ব্যক্তিকে বাৎসরিক ৳১,০০,০০০ দিয়ে দিলেন। এটা ভাড়া দিয়ে দিলেন। তো সি ব্যক্তি এ ব্যক্তিকে ভাড়া পেমেন্ট করত। তো মারা যাওয়ার পর তার এক ছেলে, এক মেয়ে। এখন মেয়ে বলতেছে, "বাবা আমাকে জীবিত থাকতে হেবা করে দিয়েছে। আমি টোটাল সম্পত্তি নিবো।" ছেলে বলতেছে, "আমি নিবো।" অর্থাৎ একই সম্পত্তির মালিকানা ২ জন দাবি করতেছে। এখন এই সি ব্যক্তি বেচারা ভদ্র মানুষ। উনি চাচ্ছেন যিনি প্রকৃত মালিক তাকে আমি টাকাটা দিয়ে দেই। এই ২ জন তারা আবার আদালতেও যাচ্ছেন না। তার মানে উনারা জাস্ট দাবিই করতেছেন। আর এই সি ব্যক্তি চাচ্ছে প্রকৃত মালিককে আমি ভাড়াটা দিব। তো তখন এই সি ব্যক্তি আদালতে একটা মামলা করতে পারবে। ব্যতিক্রম যদি এরা মালিকানার জন্য আগে মামলা করে তাহলে ইন্টারপ্লিডার স্যুট চলবে না। এটা কিসের জন্য হইতে পারে? কোনো ঋণ, আপনি কারো কাছ থেকে ঋণ নিছেন, এখন পরিশোধ করবেন। কাকে করবেন ঠিক করতে পারতেছেন না। ২ জন অথবা তার অধিক ব্যক্তি দাবি করতেছে। কিছু টাকা পয়সা আছে আপনি তাকে দিয়ে দিতে চাচ্ছেন, ২ জন বা তার অধিক দাবি করতেছে। স্থাবর বা অস্থাবর সম্পত্তি আপনি ফিরিয়ে দিবেন, ২ জন বা তার অধিক দাবি করতেছে। এখন কাকে দিবেন সেটা আপনি বলতে পারতেছেন না। আদালতে যাবেন, মামলা করবেন, যে আদালতে মামলা করার খরচটা দেন আর যার সম্পত্তি তাকে দিয়ে দেন। এটাই হচ্ছে আমাদের ইন্টারপ্লিডেড স্যুট, সাথে আমরা সেকশন 35 পড়ব। তো মূলত এই জিনিসটাই হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আপনারা যদি আমাদের ১ম ক্লাসটাও দেখে থাকেন আর আজকে ২য় ক্লাসটা, আশা করি আপনার জন্য যে এই এক বড় একটা টেনশন ছিল সিপিসি আপনি কোথা থেকে পড়া শুরু করবেন, টেনশনের কোনো কারণ নাই। ১ম পর্বটা আরেকটু আমরা রিক্যাপ করে দিচ্ছি। ২ নম্বরে কিছু ডেফিনেশন আছে সেগুলো একটু যত্ন সহকারে পড়বেন। আর ৬ নম্বরে পেকুনিয়ারি জুরিসডিকশন মানে কোনো আদালত তার আর্থিক সীমারেখার বাইরে কোনো মামলা শুনবে না। তারপরে ৯ নম্বরটা দেওয়ানি প্রকৃতির সকল মামলা দেওয়ানি আদালত শুনবে যতক্ষণ পর্যন্ত প্রকাশ্য অথবা অপ্রকাশ্যভাবে তাকে কি করা হচ্ছে, বাধা দেওয়া না হচ্ছে।
১০ নাম্বার বলা হয় স্টে অফ স্যুট, মানে হচ্ছে যদি একই বিষয় নিয়ে একটা মামলা চলমান থাকে, আরেকটা মামলা দাখিল তো হবে, মামলাটা চলবে না, সেটা স্টে হয়ে থাকবে। ১১ নম্বর খুবই গুরুত্বপূর্ণ, যত্ন সহকারে পড়বেন। একই বিষয়, একই পক্ষ যদি উপযুক্ত আদালত একটা রায় দেয়, ওই বিষয়ে দ্বিতীয় কোনো মামলা চলবে না। ১২ নম্বরটা গুরুত্বপূর্ণ না। আর ১৩ এবং ১৪ বিদেশি আদালতের রায় হচ্ছে আমাদের জন্য কি কনক্লুসিভ। আর ওই কনক্লুসিভ রায়টা যখন বিচারকের সামনে আসবে, সে ধরে নিবে এটা উপযুক্ত আদালত কর্তৃক হয়েছে। ১৩ নম্বরে ৬ টা ব্যতিক্রমের কথা উল্লেখ আছে, এগুলো আপনাকে একটু পড়তে হবে। যে এটা ন্যাচারাল জাস্টিসের বিপরীতে, ইন্টারন্যাশনাল ল এর বিপরীতে দেওয়া হয়েছে, এটা ফ্রডের মাধ্যমে হয়েছে, মেরিটের ভিত্তিতে দেওয়া হয় নাই, এটা বাংলাদেশের আইনকে ভঙ্গ করতেছে। এরকম ৬ টা গ্রাউন্ড আছে, সেটা একটু পড়ে নিবেন বাস। তারপরে যদি ১৫ নম্বরটা অতটা গুরুত্বপূর্ণ কিছুই না, বলতেছে কম্পিটেন্ট কোর্টের লয়েস্টাতে, অর্থাৎ যে উপযুক্ত আদালত আছে তার সর্বনিম্ন গ্রেডে আপনাকে মামলাটা করতে হবে। ১৬ নাম্বার, এইটা একটু গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ১৬ থেকে নিয়ে আমাদের এই ২০ পর্যন্ত আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা একটু পড়বেন। ১৬ নাম্বার বিষয়বস্তু যেখানে মামলা সেখানে। এখানে ৬ টা বস্তুর জিনিসের কথা বলা আছে, এটা একটু পড়ে নিবেন। ১৭ নাম্বার যদি একাধিক জায়গায় থাকে, যেকোনো জায়গায় মামলা করা যাবে। ১৮ নাম্বার যদি অনিশ্চয়তা থাকে, যেকোনো এক জায়গায় করা যাবে। ১৯ নাম্বার হচ্ছে কম্পনসেশন সংক্রান্ত মামলাটা কোথায় করবেন। ২০ নাম্বার হচ্ছে আদার সুট। আর ২১ টা গুরুত্বপূর্ণ না, তারপরে একটু পড়ে নিতে পারেন যে আপনার যদি কোনো আপত্তি থাকে, আপনি মামলার ১ম এ বলে দিবেন যে আমার জুরিসডিকশন নিয়ে আপত্তি আছে। ২২ নাম্বার হচ্ছে যে মামলাটা একাধিক স্থানে দাখিল করা যায়, সেইটা ট্রান্সফার সংক্রান্ত বিষয়, এটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ২৪ নাম্বারটা, যে কখন একটা মামলাকে ট্রান্সফার করা যায়, উইথড্র করা যায়। এটা যত্ন সহকারে পড়বেন। এট এনি স্টেজ যেকোনো পক্ষ করতে পারে। হাইকোর্ট ট্রান্সফার করে দিতে পারে, জেলা জজ করতে পারে। তারপরে যদি আমরা দেখি, সেটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ ২৬ টা, শুধু হেডিংটা মনে রাখলে যথেষ্ট, অন্য কিছু পড়ার দরকার নাই, যে প্রেজেন্টেশন অফ প্লেইন্ট এর মাধ্যমে একটা সুট দাখিল হবে। ২৭ নাম্বারটা শুধু মনে রাখবেন, ২৭ এর অধীনে ডিফেন্ডেন্টকে সমন দেওয়া হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩০ নাম্বারটা। এখানে ডিসকভারি এবং ইন্সপেকশন বলা হয়। ৩ টা ক্লজে বিভক্ত করা আছে, এগুলো একটু পড়ে নিবেন। আদালত আদেশ দিতে পারে এফিডেভিটের মাধ্যমে একটা ফ্যাক্টকে প্রমাণ করেন। আদালত কোনো ব্যক্তিকে একটা দলিল নিয়ে আসার জন্য, একটা ডকুমেন্ট নিয়ে আসার জন্য আদেশ দিতে পারে, অথবা যেকোনো পক্ষ অপর পক্ষকে ইন্টারোগেটরি বিভিন্ন প্রশ্ন লিখিতভাবে জানাইতে পারে। তো এগুলোর উত্তর যদি না দেয়, তাহলে বলতেছে ৩২ এ পেনাল্টি আছে কিছু। কয়েকটা পেনাল্টি দেওয়া আছে, যে তাকে অ্যারেস্ট করতে পারবে, তার সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে, ৳৫০০ জরিমানা, তাকে সিভিল কারাগারও পাঠাইতে পারবে। এইগুলো একটু পড়ে নিবেন। আর আমরা যদি বলি ৩৩ নাম্বারটা শুধু মনে রাখবেন, জাজমেন্ট অ্যান্ড ডিগ্রি, আর কিছু মনে রাখার প্রয়োজন নাই। আর ৩৪ নাম্বার থেকে নিয়ে আমাদের এই ৩৫ এর বি আমরা একটু হ্যান্ড নোটে আরেকবার আপনাদেরকে বলে দেই। জাস্ট আমরা ১ম ভিডিওতে দেইনি। এটা একটু গুরুত্বপূর্ণ। এইটা জাস্ট একটু যত্ন সহকারে পড়ে নিবেন। সেটা হচ্ছে যে দেখেন, যে কস্টের কথা আমরা যেটা বললাম ৩ প্রকারের। একটা হচ্ছে মামলার কস্ট ৩৫, একটা হচ্ছে ক্ষতিপূরণ ৩৫ এর, একটা হচ্ছে ডিলে কস্ট। এখন মামলাটা যিনি জিতবেন, তো উনিই বলতেছে যে অপরপক্ষ উনার মামলা করার জন্য যে টাকা-পয়সা খরচ হয়েছে, অর্থাৎ জয়ী প্রার্থী কিভাবে টাকাটা পাবে। যদি টাকা না দেয়, বিনা খরচায় যদি আদেশ দেয়, আদালত লিখিত দিবে। আর ওই খরচার সাথে আদালত চাইলে ৬% সুদ যুক্ত করতে পারে। ৩৫ এ বলে যদি মিথ্যার মামলা বা মিথ্যা ডিফেন্স যদি করে, তাহলে সর্বোচ্চ আদালত ৳২০,০০০ পর্যন্ত জরিমানা করতে পারে, যেটা পক্ষ পাবে। আর ডিলে কস্ট ২ প্রকারের হইতে পারে। একটা হচ্ছে নির্ধারিত সময়, আদালত একটা সময় ফিক্স করে দিল, এতদিনের মধ্যে এই অ্যাপ্লিকেশন বা এই অবজেকশনটা জানান, আপনি জানান নাই। পরবর্তীতে জানাইতে চাইলে ৳২,০০০ আদালত বলবে অপর পক্ষকে পেমেন্ট করেন। আর যদি আদালতের মনে হয় আপনি একটা দাবি পূর্বে করতে পারতেছেন, কিন্তু করেন নাই, এখন অযথা আদালতের পদ্ধতিটাকে ডিলে করার জন্য করতেছেন, তাহলে সর্বোচ্চ ৳৩,০০০ পর্যন্ত আপনার জরিমানা করতে পারে, যেটা বলবে যে অপর পক্ষকে পরিশোধ করেন। আর ৩৪ হচ্ছে সুদ, যে আমরা কথা বললাম সুদের কথাটা, টাকার মামলা হলে। এটা শুধু সুদ কিসে প্রযোজ্য? টাকার মামলায়। তো বলতেছে মূল টাকার সাথে কি করতে পারে? মামলা দায়ের থেকে ডিক্রি পর্যন্ত আপনাকে আদেশ দিতে পারে, অথবা মামলা দায়েরের পূর্ববর্তী যেদিন থেকে কজ অফ অ্যাকশন অ্যারাইজ হইছে সেদিন থেকে দিতে পারে, অথবা ডিক্রি লাভ থেকে যেদিন টাকাটা আপনার হাতে পৌঁছাবে সেদিন পর্যন্ত দিতে পারে। যদি আদালত নীরব থাকে, মানে রিফিউজ করল। মনে রাখবেন এতটুকুই। তো আশা করি বন্ধুরা, আমাদের আজকের এই ২য় ভিডিওতে আপনারা সিপিসির ২য় অংশটা ভালো করে বুঝতে পারছেন। আশা করি ৩য় ভিডিওতে আপনারা আরো যে ইনসিডেন্টাল, স্পেশাল, সাপ্লিমেন্টাল প্রসিডিং আছে, সেগুলো বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম।